আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর এখন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলছেন যে তারা শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে শেখ হাসিনা এবং শেখ হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে ফিরিয়ে আনতে প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে যাওয়ার কথা ভাবছেন। সত্যিই কি আইসিসির মাধ্যমে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব? আওয়ামী লীগ কি আইন উপদেষ্টার এই পরিকল্পনা বা এই হুমকিতে উদ্বিগ্ন? এই নিয়ে কথা বলতে এখন আমার সঙ্গে সংযুক্ত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতা, সাবেক মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। মহিবুল হাসান চৌধুরী নওফেল, আপনাকে স্বাগত জানাই। চৌধুরী নওফেল, প্রথমেই যেটা প্রশ্ন আর কি, যে আইসিসির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানো সম্ভব? মানে এর কোনো আইনগত ভিত্তি আছে নাকি এটা একটা রাজনৈতিক হুমকি মাত্র? মানে আইনজীবী এবং রাজনীতিবিদের দৃষ্টি থেকে আপনার ব্যাখ্যাটা শুনি, আর আপনার দল উদ্বিগ্ন কিনা। দেখুন, আইন উপদেষ্টা, অবৈধ আইন উপদেষ্টা আমি বলবো যে আসিফ নজরুল সাহেব, তিনি তো আসলে প্র্যাকটিসিং আইনজীবী ছিলেন না, তিনি ছিলেন একজন শিক্ষক। তো শিক্ষক হিসেবে তিনি যেভাবে কাগজে কলমে হয়তোবা আইন যেভাবে বই পুস্তকে পড়েছেন, তিনি সেভাবে হয়তোবা কিছু দেখে আমাদেরকে ভয় লাগাতে চেয়েছেন। তার পুরো পরিচালনার বিষয়টা হচ্ছে এই যে ভয় লাগিয়ে আইন চালানো, এটার মধ্যে দিয়ে তিনি চালিয়ে যাচ্ছেন। এবং দেখবেন যে সে দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশের যত অপরাধী আছে, জঙ্গি বলুন, ধর্ষক বলুন, সন্ত্রাসী বলুন, সবাইকে গণহারে বেইল দিয়ে ব্যাপক বেইল ব্যবসা করে সে এখন সমাজে উন্মুক্ত করে দিয়েছে। আমি তার এই মন্তব্যের জায়গায় আসি। তিনি বললেন যে আইসিসির মাধ্যমে নাকি বঙ্গবন্ধুর কন্যা আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে তিনি দেশে আনবেন বা কিছু একটা এই ধরনের একটা হুমকি দিলেন। তো একটা বিষয়, একটা হচ্ছে প্রক্রিয়াগত বিষয়। আইসিসির যে আইনটা আছে, আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টের, সেখানে পরিষ্কার করে লেখা আছে যে একই অপরাধে যদি কোনো একটা অপরাধ কেউ মানে ক্লেম করে থাকে যে একজন ব্যক্তি অপরাধ করেছে, এবং সেই অপরাধের বিষয়ে কোনো একটা সদস্য রাষ্ট্রে, যেই সদস্য রাষ্ট্র অভিযোগটি আনবে, সেই সদস্য রাষ্ট্রে যদি তার বিচার প্রক্রিয়া শুরু হয়ে থাকে, তাহলে তাকে আইসিসির যে জুরিসডিকশন, তার যে অধিক্ষেত্র, সেখানে কখনোই আনা সম্ভব নয়। এটা তাদের আইনের মধ্যে পরিষ্কার লেখা আছে। এটা হচ্ছে ডাবল জোপার্ডি, অর্থাৎ একই ব্যক্তিকে একই অপরাধে দুই জায়গাতে আপনি বিচার করতে পারেন না। আর শেখ হাসিনার বিচার তো আইনেরই একদম মানে মৌলিক কথা, পরিষ্কার, বিচারের মৌলিক কথা, বিচারের মৌলিক। এবং যেহেতু এটা আন্তর্জাতিক আদালত, সুতরাং তারা তো কোনোভাবেই এই ক্ষেত্রে এই অন্যথা করবে না। এটা তো আর আসিফ নজরুলের আদালত বা তাজুলের নাটকের আদালত নয়, এটা আন্তর্জাতিক আদালত। দ্বিতীয়টা জিনিস হচ্ছে, আমাদের নেত্রী শেখ হাসিনা ট্রিপল জোপার্ডিতে পড়বেন। তিনি শুধুমাত্র এই আইসিসির অভিযোগ নয়, তার বিরুদ্ধে আমাদের ফৌজদারি আইনে, দণ্ডবিধিতে প্রায় 200-র উপরে মামলা করা হয়েছে একই ধরনের অভিযোগে। আবার আইসিটিতেও মামলা করা হয়েছে, যেখানে তারা তাকে দণ্ড দিতে গেল। আবার এখন যাবে হচ্ছে আইসিসিতে যাওয়ার, আইসিটির কথা বলছি, যে বাংলাদেশের যে মানে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে তারা মামলা করলো, দণ্ড ঘোষণা করলো, আবার এখন বলছে আন্তর্জাতিক ভাবে। তো এই ট্রিপল জিওপার্ডি, এটা আইনের দৃষ্টিতে তো মানে হাস্যকর, তাই না? তো এটা কখনোই সম্ভব নয়। সে এগুলো অহেতুক কিছু হুঙ্কার দিচ্ছে। হুঙ্কার ছাড়া এখন এদের তো করণীয় কিছুই নয়। যেই সরকার মব দিয়ে টিকে আছে, যেই সরকার বাংলাদেশের সর্বোচ্চ আদালত পরিবর্তন করেছে মব দিয়ে, মব তৈরি করে পুরো অ্যাপিলেট ডিভিশনকে পদত্যাগ করিয়ে রাতারাতি চিফ জাস্টিস নিয়োগ করে নতুন সুপ্রিম কোর্ট তৈরি করলো, তাদের কাছ থেকে আপনি কি প্রত্যাশা করতে পারেন? আমাকে একজন আইনজীবী কিছুদিন আগে একটা কথা বলেছেন, আইনের একজন মানে স্কলার, তিনি বলেছেন যে বাংলাদেশে এখন যা হচ্ছে, সেটা যদি কেউ বলে যে আইনের ব্যত্যয় বা আইনের ভায়োলেশন, এটা হবে অনেক কম বলা। এখন সম্পূর্ণ অ্যাবসেন্স অফ ল, এটা না যে ভায়োলেশন অফ ল, অ্যাবসেন্স অফ ল, দেয়ার ইজ নো ল। অ্যানার্কির সর্বোচ্চ পর্যায়ে আমরা আছি, প্রাতিষ্ঠানিক অ্যানার্কি। হয়তোবা রাস্তাঘাটে মব জাস্টিস হচ্ছে, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে কমপ্লিট অ্যানার্কি চলছে বাংলাদেশে। কোনো নিয়ম কানুনের কোথাও কোনো বালাই নেই।
শেখ হাসিনা আপনাদের নেত্রী, উনি তো দেখলাম আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় নিজেই বারবার বললেন যে তিনি ইউনূস সরকারকে চ্যালেঞ্জ জানাতে চান যে তারা কেন, তাদের কাছে যদি যথেষ্ট সাক্ষ্য প্রমাণ থাকেই তাকে অভিযুক্ত করবার, তাকে দণ্ড দেবার জন্য, তারা কেন তাকে নিরপেক্ষ আদালত, আন্তর্জাতিক অপরাধ আদালত, মানে যে আদালতের কথা এখন আসিফ নজরুল বলছেন, সে আদালতে নিয়ে গেলেন না। আসিফ নজরুল কিন্তু বিচারের জন্য সেখানে যাওয়ার কথা বলছেন না, উনি একটা অদ্ভুত তত্ত্ব হাজির করেছেন যে মানে আসাদুজ্জামান খান কামাল আর শেখ হাসিনার যেহেতু মৃত্যুদণ্ড হয়ে গেছে, মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের দেশে ফেরাতে নাকি আইসিসি উনাদেরকে হেল্প করবে। মানে আইসিসি কি এমন কাজ করে? আর বিচারের জন্য কেন তারা নিয়ে গেল না তাহলে এই পুরো মামলাটাকে? এমনকি আপনার মনে থাকবে তারা যে বিদেশি আইনজীবী নিয়ে গিয়েছিল তাদের প্রসিকিউশনকে সাহায্য করবার জন্য, যিনি যুদ্ধাপরাধের ট্রাইব্যুনালেও যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্তদের সহায়তা দিয়েছিলেন, টোবি ক্যাডম্যান, সেই টোবি ক্যাডম্যানও কিন্তু খুব হুঙ্কার ছাড়ছিলেন যে শেখ হাসিনাকে নাকি আইসিসি নিয়ে যাওয়া যাবে। নিলেন না কেন তারা বিচারের জন্য? কারণটা হচ্ছে শুরুতেই তারা যেভাবে করে গল্পটা সাজিয়েছিল, একটা গল্প তারা সাজিয়েছিল গণহত্যা, মানবাধিকারের মানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগের যে নাটকটা সাজিয়েছিল, অনেক কাঠখড় পুড়িয়ে অনেক পয়সা বিনিয়োগ করেও কিন্তু সেখানে তেমন কিছু করতে পারেনি। অর্থাৎ তারা জাতিসংঘের যে মানবাধিকার অফিসটা আছে, অফিস অফ হিউম্যান রাইটস, যেটা জেনেভাতে আছে, সেটা কিন্তু হিউম্যান রাইটস কাউন্সিল নয়, সেটা ভলকার তুর্কের একটি আলাদা একটা অফিস। তো সেখানে তারা যে তথাকথিত ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের নামে যে রিপোর্ট তৈরি করিয়েছে একপক্ষীয়ভাবে, আমি তাদেরও দোষ দিতে চাই না, কারণ একপক্ষীয় সকল তথ্য উপাত্ত প্রমাণাদি দিলে পরে তার আউটকামটাও তো একপক্ষীয়ই হবে। একপক্ষীয় এবং ডিস্টর্টেড এভিডেন্স এবং আমাদের সকলের কোনো ধরনের প্রমাণ বা তথ্য বা সাক্ষ্য ব্যতীত একটি যেই রিপোর্টটা তৈরি হয়েছে, সেইখানেই কিন্তু মানে যেই রিপোর্টটা তারা লিখেছে সেখানে গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধ এই ধরনের কোনো অপরাধের কথাই কিন্তু সেখানেও তারা বলার কোনো সুযোগ ছিল না। সুতরাং যার মাধ্যমে, যেই রিপোর্টের মাধ্যমে তারা আন্তর্জাতিক পর্যায়ে নাটক সাজানোর চেষ্টা করেছিল, সেখানেই কিন্তু প্রথমে অকৃতকার্য হলো। অকৃতকার্য হওয়ার পরে তখন তারা বুঝতে পারলো, যেহেতু জাতিসংঘের এই অফিসটি এই অপরাধগুলোকে একপক্ষীয়ভাবে দেখেও গণহত্যা বলতে পারেনি এবং সেখানে বলেছে মানবাধিকারের লঙ্ঘন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কার্যক্রমে মানবাধিকারের লঙ্ঘন হয়েছে। মানবাধিকারের লঙ্ঘনের মাত্রা অনেক আছে। আপনি একজন অপরাধীকে 24 ঘন্টার মধ্যে হাজির না করলেও কিন্তু সেটা মানবাধিকারের লঙ্ঘন। তো মানবাধিকারের লঙ্ঘন আর গণহত্যার দায়ে অভিযুক্ত করা, দুটোর মধ্যে কিন্তু আকাশ এবং পাতালের পার্থক্য আছে। এবং তারা সেখানে বলেছে, পরিষ্কার সেখানে প্যারাগ্রাফে লেখা আছে, একটি ইনসিডেন্টের বিষয়ে যেটা ইউনূস সরকার এই মামলায় তাদের ট্রাইব্যুনালে আমাদের নেত্রীকে অভিযোগ করলো, হেলিকপ্টার থেকে গুলি ছোড়া। হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার যে অভিযোগটা তারা এইখানে এস্টাবলিশ করার চেষ্টা করলো এবং মিথ্যা ঘোষণা দিয়ে করেছে, ওই বিষয়টা নিয়ে সেই ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে পরিষ্কার বলা আছে, যেই ভিডিও আমরা দেখেছি, তারা প্রথম আলো বা অন্যান্যদের থেকে কিছু ভিডিও দেখেছে, তারা বলছে যেই অস্ত্র থেকে যেই ধরনের বুলেট বা মানে প্রজেক্টাইল যা বের হবে, তা দেখে তাদের দৃষ্টিতে মনে হচ্ছিল সেগুলো টিয়ার গ্যাস সেল, টিয়ার সেল সেখান থেকে বের হচ্ছে। এটা কিন্তু লেখা আছে এই ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্টে, লেখা আছে টিয়ার সেল গান দিয়ে সেখানে মানে দাঙ্গা ম্যানেজ করার জন্য টিয়ার গ্যাস সেল ছোড়া হচ্ছিল। এবং তারা কনভিন্স না যে সেই হেলিকপ্টার থেকে গুলি করে বা ব্রাশ ফায়ার করা সম্ভব। কারণটা হচ্ছে, যেই হেলিকপ্টার র্যাব ব্যবহার করে দাঙ্গা নিবৃত্ত করার জন্য টিয়ার সেল ছুড়ছিল, সেই হেলিকপ্টারে হেভি মেশিন গান থেকে গুলি ছোড়া সম্ভব নয়, সেটা মানে অ্যারোডাইনামিক্যালিও সম্ভব নয়। এবং এই প্রেক্ষিতে তাদের কাছে প্রতীয়মান হয় যে এই অভিযোগটার বিষয়ে যেই আলোচনাটা এসছে সেটা কনক্লুসিভ নয়,
হ্যাঁ, তার মানে হচ্ছে এটা যা দেখানো হচ্ছে তাতে বোঝা যায় না। কিন্তু একই ঘটনাকে দেখিয়ে তাজুল এবং তার সাঙ্গপাঙ্গ এই আদালতে প্রতিষ্ঠিত করতে চাইল যে তিনি নির্দেশনা দিয়ে মানুষ হত্যা করেছেন। অর্থাৎ মানে তাদের যে নাটক প্রথমে সেটা অকৃতজ্ঞ হওয়ার পরে একই মঞ্চায়ন করে, যেহেতু তারা জানে আন্তর্জাতিকভাবে সেটাকে প্রতিষ্ঠিত করতে পারবে না, ঘরোয়া একটা ক্যাঙ্গারু কোর্টে সেটা করতে পারবে, তাই অবশেষে ক্যাঙ্গারু কোর্টে আসলো। মানে এখন কি তাহলে মানে এই ভারতের প্রত্যর্পণ না করলে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কটা কিছুতেই ঠিক হবে না, এই আলাপটা আবার উঠেছে। সার্জিস আলম, নাহিদ ইসলামরা বলছেন আহ, ভারতের ফিরিয়ে দেওয়া উচিত বলে আহ্বান জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বিবৃতি দিয়েছে এক্স হ্যান্ডেলে এবং সংবাদ মাধ্যমকে। এবং এই প্রথম তারা বলছে সরকার প্রত্যর্পণ চুক্তি অনুসারে একটা চিঠি লিখবে। মানে আপনি তো আইনজীবী হিসেবেও জানেন যে এই চিঠি লিখবার তো নানা নিয়ম কানুন আছে। এটা তো আসলে এক্স হ্যান্ডেলে বিবৃতি দিয়ে প্রত্যর্পণ করে দেবেন এটা বললে প্রত্যর্পণ করতে পারে না কোনো রাষ্ট্র। এই প্রথম সেই চিঠিটা লেখা হবে এমন কথা বলবার মুখে হঠাৎ করে এখন ওই ইন্টারপোলের রেড নোটিশ, আইসিসিতে যাব, এই মানে আলাপগুলো তোলা হচ্ছে কেন? মানে সরকারকে যথেষ্ট সিরিয়াস মনে হচ্ছে শেখ হাসিনাকে ফেরত নেওয়ার ব্যাপারে? আর তার চেয়েও গুরুত্বপূর্ণ কথা যে বা আওয়ামী লীগ এ নিয়ে উদ্বিগ্ন কিনা, অজিত দোভাল খলিলুর রহমানের বৈঠকেও এই নিয়ে আলাপ হলো কিনা, কি জানতে পেরেছেন আপনারা? দেখুন, যেহেতু তাদের প্রাথমিক নাটকের পুরো বিষয়টা ফ্লপ হয়েছে, এখন নতুন নাটক সৃষ্টি করতে চায় এরা। যাত্রা যেটা শুরু করেছিল সেই যাত্রাপালা এখন ফ্লপ হয়েছে। প্রথমত আমরা আমাদের দেখতে হবে যে এই তথাকথিত রায়ের আগে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কিভাবে করে শেখ হাসিনার সাক্ষাৎকার নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ল এবং ব্যাপক আকারে তারা সাক্ষাৎকারগুলো প্রকাশ করলো। কোনো অপরাধী আমরা যদি এর আগে দেখে থাকি যারা অভিযুক্ত হয়েছিল মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত, দণ্ডপ্রাপ্ত নয়, যদি বলি ওই যে সার্বিয়ার যেই জেনারেল ছিল মিলোসেভিক। মিরোস্লাভ মিলোসেভিচ, মিলোসেভিচকে কি কখনো কোনো আন্তর্জাতিক গণমাধ্যম তার অভিযুক্ত হওয়ার প্রাক্কালে বা তার আগে কোনো ধরনের সাক্ষাৎকার নিয়েছিল? নেয়নি। যখন একটি আন্তর্জাতিক গণমাধ্যম আপনার সাক্ষাৎকার নেবে তখন বুঝতে হবে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি বিষয় পরিষ্কার যে এই অভিযোগটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলল যে তারা শুধুমাত্র মৃত্যুদণ্ডের বিষয়ে তাদের অভিযোগ নেই, যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো, অর্থাৎ যারা মারা গিয়েছে 5ই আগস্টের আগে পরে এবং আশেপাশের সময়ে, তাদের যে বিচারের যে দাবি, সেই দাবির প্রতি এটা অন্যায় হয়েছে। অর্থাৎ একটি ঘটনার একটি তথাকথিত দণ্ড ঘোষণা করে সবকিছুকে মুছে দেওয়ার একটা অপচেষ্টা হয়েছে। এটা এখন আন্তর্জাতিক মহলে সুপ্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের এই দণ্ড নাটকটা ফ্লপ হয়েছে। এখন যেহেতু একটা কাগজ তৈরি করেছে, এটাকে গেজেট করবে, করে হয়তো বা ইন্টারপোলকে তারা পাঠাবে, পাঠিয়ে সেখানে অনেক চেষ্টা তদবির করবে। তবে ইন্টারপোলেরও প্রক্রিয়াটা অত্যন্ত একেবারে মানে কংক্রিট। হ্যাঁ, সেখানে এই ধরনের মামলার বিষয়ে ইন্টারপোল যখন আন্তর্জাতিক অপরাধের বিষয় আসে তখন যারা আইসিসিতে দণ্ডিত হবে, যেটা হেগে আছে, তাদের ক্ষেত্রে ইন্টারপোল কিন্তু সেখানে অ্যাক্টিভ হয়। তারপরে বা অন্যান্য যেগুলো বিষয় অন্যান্য দেশে যদি কোনো হয়ে থাকে সেটাতে তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা সেটা আগে ভেবে দেখে। তো এগুলো সবই হচ্ছে কথার কথা। হয়তোবা একটা আলোচনা করার জন্য একটা প্রাইমারি একটা নোটিফিকেশন দেয়াতে হয়তোবা পারে, সেটা খুবই সহজ দেয়ানোটা। আবার ইন্টারপোলের প্রসিজিওর আছে সেখানে এটাকে সরিয়ে নেওয়ার, যে আইনজীবী দিয়ে সেখানে শুনানি করে যে আমি রাজনৈতিক মানে উদ্দেশ্য প্রণোদিত মামলার শিকার। এবং রাজনীতিবিদদের ক্ষেত্রে তাদের একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল আছে, তারা সহজেই কিন্তু এই ধরনের ওয়ারেন্ট দেয় না, অ্যালার্টও দেয় না। অ্যালার্টও তারা, আমার নামেও সেখানে নাম পাঠানো হয়েছিল, আমরা 12 জনের নামে পাঠানো হয়েছিল, তারা অ্যালার্টও দেয়নি এবং ওয়ারেন্ট তো দেবেই না। হ্যাঁ, তো এটা একটা বিষয় আছে। এগুলো সব নাটকের অংশ এবং চিৎকার চেঁচামেচি যেগুলো করছে যে উন্মাদ গোষ্ঠী, এই যে নাহিদ হাসনাত ইত্যাদি উন্মাদ গোষ্ঠী, আমি তাদেরকে কিন্তু বেশি গুরুত্বের সাথে দেখি না, তাদের পেছনের শক্তিটাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নাহিদ ইজ নোবডি,
হাসনাত ইজ নোবডি। আমি প্রথম দিন থেকে তাদের সাথে যখন বসেছি, নাহিদ হাসিব এবং সার্জিসের সাথে তো আমি বসেছিলাম, আমি সেখানে তো আমি চাক্ষুষ প্রমাণ হিসেবে আমি বলবো দে ওয়ার অ্যাকচুয়ালি ফ্রন্ট অফ আ লার্জার ডার্কার ফোর্স। তাদেরকে যারা নিয়ে এসছিল, তাদেরকে যারা ইশারা করছিল, তাদেরকে যারা নির্দেশনা দিচ্ছিল, সেই লার্জার ডার্কার ডিপ ফোর্স যেটা, তাদের বডি ল্যাঙ্গুয়েজে আমি বুঝছিলাম যে কাদের অঙ্গুলি হেলনে রিমোট কন্ট্রোলে এই তিনজন চলছিল। অবশেষে কিন্তু তারা সফল হয়েছে আমাদের সরকার উৎখাতে। আমি সুনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা সংস্থা বা প্রতিষ্ঠানের নাম বলতে চাই না, কিন্তু যেহেতু উপস্থিত ছিলাম সেজন্য আমি বলছি যে বডি ল্যাঙ্গুয়েজে অনেক কিছু বোঝা যায়। আমার চোখের ইশারায় একটা লোক কথা কোনটা বলছে আর কোনটা বলছে না, চেয়ার ছেড়ে উঠে কোন রুমে যাচ্ছে যাচ্ছে না, কাদের সাথে আলোচনা করছে, এটা তো একটা কেমিস্ট্রিটা বোঝা যায়, তাই না? আমরা তো সেই সময়টাতে ছিলাম। তো এই জন্যই বলছি যে এদের পেছনের শক্তিটা খুবই গুরুত্বপূর্ণ। কারা এই খেলাগুলো খেলছে? যারা এই খেলাগুলো খেলছে তারা কিন্তু ঠিকই গোপনে যে ভারত বিরোধিতার কথাটা কেন বলছে, কি কারণে বলছে, সেটা এক ধরনের মানুষকে ধোকা দেওয়ার জন্য, বিভ্রান্ত করার জন্য বলছে। তারাই চাল আমদানি করছে, বিদ্যুৎ আমদানি করছে, তুলা আমদানি করছে, সবই করছে ভারতের সাথে। আবার ভারতে এসে খলিলকে পাঠিয়ে, রজার রহমানকে পাঠিয়ে আবার সাফাইও দিচ্ছে যে আসলে আমরা তো এখন পর্যন্ত কিছু করিনি, সবই আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা হচ্ছে, পাকিস্তান সেনাবাহিনী এসছে, চা খাইয়ে বিদায় দিয়েছি, এই এক্সকিউজও তারা দিচ্ছে, কিন্তু পেছন থেকে কিন্তু আরো অনেক কিছুই করছে। তো এই শক্তিটাই এখন কতটুকু এদেরকে ধরে রাখতে পারবে। মানুষ নামানো তো মব নামানো, তারা তো মব নামাচ্ছে। যদি মানুষের সমর্থনের বিষয় আসতো, তারা তো তাদের স্থায়িত্ব নিয়েও তো গণভোটের কথাটা রাখেনি। তারা কিন্তু তাদের যে বৈধতা, তারা যে আছে, এটা কিন্তু গণভোটের কোনো শর্তে কিন্তু নেই। তারা রেখেছে তাদের সংস্কারের শর্তগুলো। তাদের স্থায়িত্ব, আইনি বৈধতা নিয়ে যদি গণভোটে কোনো শর্ত থাকে, সেটা যে ব্যাপকভাবে পরাজিত হবে, আওয়ামী লীগ থাকুক বা না থাকুক, এটাও তারা খুব ভালো করেই জানে। তো সুতরাং আপনারা আপনারা রাজনৈতিকভাবে কি করবার কথা ভাবছেন? কর্মসূচি ছিল মানে এখন আওয়ামী লীগকে আবার খুব মানে কর্মসূচিবিহীন এক রকমের একদম নীরব মনে হচ্ছে। আওয়ামী লীগ সক্রিয় মাঠে নামবার কথা ভাবছে কিনা? শেখ হাসিনা পুত্র জয় তিনি বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলছেন যে যা প্রয়োজন আপনারা তাই করবেন, রাজনীতিতে আপনাদের নিষেধাজ্ঞা তুলে নিতে। ভোট আপনাদের ছাড়া হলে সহিংসতা বাড়বে। আপনারা কিভাবে দেখছেন? আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তো ফিরে এলো আদালতের রায়ে। তো কিন্তু এ দফায় সেটা কার্যকর হবে না। আপনারা তো তত্ত্বাবধায়কও চাচ্ছিলেন নির্বাচনের আগে। হ্যাঁ, আমি এই রাইটার বিষয় নিয়ে বলছি। তত্ত্বাবধায়ক ভবিষ্যতে বাস্তবায়ন হবে সেটা বলা হয়েছে, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়ে যে নির্বাচন করতে বাধ্য, এখন পর্যন্ত সেটা আমরা দেখিনি। এই ধরনের কথা বলা হয়েছে, সেটা আমরা দেখিনি। যে এই অন্তর্বর্তীকালীন সরকারই যে নির্বাচন করবে, আর কেউ করতে পারবে না, আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার করা যাবে না, এই কথা কিন্তু বলা হয়নি। এবং আপনি আইনের ছাত্রী, আপনি জানেন যে ইফ ইট ইজ নট প্রহিবিটেড, ইট ইজ পারমিটেড। আগামীকাল যদি এই অন্তর্বর্তীকালীন সরকার যদি উৎখাত হয় বা পদত্যাগ করে, যে কোনো কারণেই হোক, হয় উৎখাত নয় পদত্যাগ, তাহলে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে হবে। সে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার ক্ষেত্রে তত্ত্বাবধায়কের যে ফর্মুলা, সেটা তো আর সেখানে প্রযোজ্য হবে না। তত্ত্বাবধায়ক করতে গেলে ফর্মুলা দিয়ে করতে হবে, যেটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এরা আমরা বাতিল করেছি। এই 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 কোর্ট আবার সেই জাজমেন্টকে বাতিল করেছে, তাই তো? ফর্মুলার বাইরে গিয়ে সরকার হতে হবে, যেমনি করে এই সরকারটি, যদি অন্তর্বর্তীকালীন সরকার পদত্যাগ করে বা তারা উৎখাত হয়, যে কোনো উপায় হোক। তো আমরা মনে করি না তত্ত্বাবধায়কের মাধ্যমেই পরবর্তী নির্বাচনটা হতে হবে। আমরা মনে করি এবং বিশ্বাস করি এবং আমাদের দাবি হচ্ছে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে হবে। আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলেই এবং এই খুনি ইউনূসের যে রাজত্ব, মব রাজত্ব, সেটাকে পরিবর্তন করতে হবে, সেটা উৎখাত হবে। এখন আপনি বলতে পারেন যে সেটা আমরা করব কিভাবে? প্রথমত হচ্ছে আওয়ামী লীগ এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে যে আমরা প্রতিবাদ করেছি,
আমাদের মৃত্যু হয়েছে। প্রায় ১,০০০ খানেকের মতো আমাদের কর্মী এখন কিন্তু একেবারে নিহত হয়েছেন। তাদের পরিবারগুলো আজকে পথে বসছে। আমাদের লক্ষ লক্ষ কর্মীর ব্যবসা বাণিজ্য, জীবিকা, পেশা এবং শিক্ষার অধিকার, ছাত্রলীগের শত শত কর্মী তাদের শিক্ষার অধিকার তারা পাচ্ছে না, তাদের ছাত্রত্ব বাতিল করা হচ্ছে। প্রতিবাদের পর্ব যখন শেষ হয়ে যায় তখন আপনাকে প্রথম দফায় দেখতে হবে জনসমর্থনটার একটা টেস্ট কেস হিসেবে। আমরা যখন লকডাউন ঘোষণা দিলাম, মানুষ স্বতঃস্ফূর্তভাবে, আমরা বললাম ঢাকা লকডাউন, সারা বাংলাদেশ স্থবির হয়ে গেল। এখানে মানুষের যে স্বতঃস্ফূর্ততা ছিল সেটা আমাদের কাছে একটা বার্তা দিল যে আমরা স্বতঃস্ফূর্ততার মাধ্যমে আমরা একটা বার্তা পেয়েছি জনগণের কাছ থেকে। তার পরবর্তী কর্মসূচিতে দেখা গেল আমাদের কর্মসূচিকে হয় কেউ স্যাবোটেজ করছে, বা আমাদের ক্ষোভ, বিক্ষোভ এবং আমাদের পিঠ থেকে যাওয়ার কারণে অনেক ধরনের প্রতিক্রিয়া হচ্ছে, যেটার মাধ্যমে জনজীবনে একটা আশঙ্কা, শঙ্কা, ভয় সেটা আসতে পারে। যেই জনগণ আমাকে ভালোবেসেছে, সমর্থন দিয়েছে, সেই জনগণ আবারও শঙ্কিত হোক, সেটা আমরা চাই না। সেজন্যই আমাদের পরবর্তী কর্মসূচিগুলো সুচিন্তিতভাবে, পরিকল্পিতভাবে এবং শুধুমাত্র এই অবৈধ সরকারকে টার্গেট করে তাদেরকে উৎখাত করার জন্য, পরিবর্তন করার জন্য, নতুন সরকার এনে নতুনভাবে একটি নিরপেক্ষ এবং পার্টিসিপেটরি ইনক্লুসিভ ইলেকশন করার জন্য আমাদের কর্মসূচি হবে। তাই হিংসা, বিদ্বেষ, ধ্বংস কোন পর্যায়ে, ওই পর্যায়ে যাতে করে না যায় সেটাও কিন্তু আমাদের একটা খুবই সতর্কভাবে দেখতে হচ্ছে। কারণ আমাদের কর্মীরাও তো একেবারে দেয়ালে পিঠ থেকে গিয়েছে। তাদের কিন্তু এখন যে কোনো কর্মসূচি দিলে সেটা কিসে রূপান্তর হতে পারে এবং তার ফলে আবার জনমানুষের মধ্যে কোন ধরনের অনুভূতি হতে পারে, সেই প্রতিক্রিয়াটা আমাদের ভাবতে হবে। সেভাবে করে কিন্তু আমরা সতর্কভাবে এগুচ্ছি। আমরা চাই না বাংলাদেশে গৃহযুদ্ধ লাগুক, এরা চায় গৃহযুদ্ধ লাগুক। কারণ আপনাকে বুঝতে হবে এদের হাতে অস্ত্র আছে। আমি বলছি যার যা কিছু আছে আমি নামবো। হ্যাঁ, আমার হাতে লাঠি থাকলো বা বৈঠা থাকলো বা লগি থাকলো, আর ওর কাছে থাকবে হচ্ছে এসএসএফ এর ছিনতাই হয়ে যাওয়া উজি মেশিন গান আর AK-47 আর পুলিশের আপনার SMG, তখন তো সেই যুদ্ধ তো গৃহযুদ্ধ হলে কি পরিস্থিতি হবে সেটা আমরা জানি। আমরা তো সেই পরিস্থিতির দিকে যেতে চাই না, তাই না? আমরা সেই পরিস্থিতিতে যেতে চাই না যেখানে বাংলাদেশ গৃহযুদ্ধের প্রান্তে চলে যাবে, এবং তারা চায় গৃহযুদ্ধ করে যুদ্ধবাজ নেতা হিসেবে। আপনি দেখবেন আফগানিস্তানে তালেবান পরিপূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার আগ পর্যন্ত নানান জায়গায় যুদ্ধবাজ নেতাদের সৃষ্টি হয়েছিল। সেই যুদ্ধবাজ নেতারা সেখানে নেশা, মানে আফিম চাষ করত, পয়সা ইনকাম করত, চাঁদাবাজি করত, দুবাইতে টাকা রাখতো আর দেশে যুদ্ধ করত। এদের মডেলটাও কিন্তু বাংলাদেশ নিয়ে, ভবিষ্যৎ মডেলটা সেটাই। তরুণদেরকে নিয়ে মিলিশিয়া করবে, অস্ত্র আছে, প্রশিক্ষণ পাবে, এলাকা ভিত্তিক নিয়ন্ত্রণ থাকবে, নানান ক্রাইম করবে, অর্থগুলো তারা যেখানে এখন টাকাগুলো রাখছে সেখানে রাখবে, এবং এভাবেই হবে বাংলাদেশের ভবিষ্যৎ। তরুণরা যুদ্ধ করবে, জিহাদ করবে নিজেদের সাথে নিজেরাই, এবং এর মাধ্যমে ভবিষ্যৎ। এটা হচ্ছে এই জঙ্গিবাদী উন্মাদদের মানসিকতা। তাদের ভবিষ্যৎ বাংলাদেশকে নিয়ে সেভাবে দেখছে। সেটা আমরা চাই না। চাই না বলে গৃহযুদ্ধের দিকে বাংলাদেশ যাক, সেটা আমরা চাই না। যুদ্ধ একটা হবেই, সেই যুদ্ধে যাতে আমরা চূড়ান্তভাবে এদেরকে পরাস্ত করতে পারি সেটা হবে আমাদের লক্ষ্য। শেষ প্রশ্ন, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আপনাদের আলাপ শুরু হয়েছে কিনা? মানে এক রকমের নানা রকম, মানে আপনিও তো নানা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে চিঠি লিখছিলেন, আপনাদের অবস্থানগুলো জানাচ্ছিলেন। আন্তর্জাতিক পরিসরে আপনাদের এক রকমের সাড়া পাওয়া শুরু হয়েছে কিনা? মানে ওই শেখ হাসিনার সাক্ষাৎকারগুলো সাম্প্রতিক সময়ে, শেখ হাসিনা পুত্র জয়ের সাক্ষাৎকারগুলো সাম্প্রতিক সময়ে, তা থেকে মনে হচ্ছে যে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আপনাদের একটা সুসম্পর্ক তৈরি হয়েছে। এমনকি আমি শুনছিলাম অজিত দোভাল খলিল সাহেবের যে বৈঠক, সেই বৈঠকে দিল্লিতে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স যিনি, মানে রাষ্ট্রদূত যিনি এখন, তিনিও এসে উপস্থিত হয়েছিলেন। আমি সুনির্দিষ্টভাবে এই আপনি যে তথ্যটা দিয়েছেন তার উপস্থিতির বিষয়, সেটা আমি উড়িয়ে দেব না। এই কথা আমিও শুনেছি। তো যেহেতু আমি উপস্থিত ছিলাম না, আমি সেটা উড়িয়ে দিব না, আবার সেটা আমি গ্রহণও করছি না। তবে পশ্চিমা বিশ্ব সার্বিকভাবে উদ্বিগ্ন হচ্ছে এজন্যই যে তারা ভেবেছিল
মানে শান্তশিষ্ট গোবেচারা ইউনুস তাদেরকে টাকা পয়সা দিয়ে লবি করে ওয়াশিংটন পোস্টে চিঠি লিখে যে ধরনের একটা ইমেজ পশ্চিমা বিশ্বে দিয়ে এসছে, সে যে আসলে আল কায়দার বিন লাদেন আইমান আল জওয়াহিরির মতন যে কাজ করবে এটা তাদেরও ধারণাই ছিল না। শান্তশিষ্ট বিশিষ্ট ইউনুসকে হিলারি ক্লিন্টনের ফাউন্ডেশন, ক্লিন্টন ফাউন্ডেশন, ওপেন সোসাইটি ফাউন্ডেশন, অর্থ অস্ত্র শস্ত্র, পাকিস্তানি সংযোগ, আইএসআই ইত্যাদি দিয়ে যেভাবে সহযোগিতা করেছে, সেটা আমি বলবো না যে কোনো রাষ্ট্র করেছে, সেটা আপনি দেখবেন যে মার্সেনারি সার্ভিস, হ্যাঁ, রেজিম চেঞ্জ সার্ভিস, এটা কিন্তু পয়সা দিয়ে করা যায়। আফ্রিকান অনেক দেশে অনেক কর্পোরেট প্রতিষ্ঠান সরকার পরিবর্তন করে, বিদেশ থেকে মার্সেনারি নিয়ে আসে, তাদের ট্রাইব যারা প্রধান আছে তাদেরকে পয়সা দেয়, সেখানে কু করায়, করিয়ে দখল করে, আবার মাইনগুলো যে দখল করে। এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার আছে, এসওপি আছে। অনেক আফ্রিকান দেশে এভাবে করে বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো সরকার পরিচালিত, সেখানে কোনো বিদেশি গোয়েন্দা সংস্থাকেও থাকতে হয় না, পয়সা দিলেই কাজ হয়। এবং সেটাই বাংলাদেশে এই ইউনুস এবং হিলারি ক্লিন্টন এবং বাইডেনের সন্তান যে হান্টার বাইডেন, আমাদের কাছে তথ্য আছে সেই বাইডেনের সন্তান সেই কাজটি করেছে মার্সেনারি সার্ভিস দিয়ে। হ্যাঁ, এবং তারা প্রয়োজন হতে ড্যানি লুইসকে কিনতে হলে কিনেছে, পিটার হ্যাসকে কিনতে হলে কিনেছে। পয়সা দিলে সবই পাওয়া যায়, মাথা ভাড়া পাওয়া যায়, লবিস্ট পাওয়া যায়, সবই পাওয়া যায়, সেটা তারা করেছে। এখন করার পরে উদ্ভূত পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প বলেন বা স্টারমার বলেন বা ম্যাক্রো বলেন, তারা সবাই কি দেখলো? দেখলো 170 মিলিয়ন মানুষের একটা দেশ, যেই দেশের একটা বিশাল জনগোষ্ঠী ইউরোপে আছে, আমেরিকাতে আছে, অস্ট্রেলিয়াতে আছে, উন্নত বিশ্বের সব জায়গাতে আছে, সেই দেশে যেই আকারে জঙ্গিবাদের উত্থান হলো, উন্মেষ হলো, প্রচার প্রচারণা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তৈরি হলো, সেই দেশটার মানুষগুলো, এই যে আপনি যেখানে বসে আছেন, আমার দেশের যেই মানুষগুলো যেই দেশে বসে আছে, তারা তো ভবিষ্যতের জন্য সেই দেশগুলোর জন্য হুমকি, তাদের পরবর্তী প্রজন্ম সেখানে হুমকি। এই জিহাদি জঙ্গি গোষ্ঠী একটি জিনিস দিতে পারে, সেটা যে আমরা একটা জিহাদি রাষ্ট্র তৈরি করেছি, তুমি আমাদের এক্সটেনশন, ইউ আর দি লোন উলফ, তুমি সেখানে বসে এই কুকর্ম অপকর্মটা করো। এবং সেভাবে করেই তারা পরিচালনা করে। যখন ইসলামিক স্টেট নামক আইসিস সিরিয়া, লিবিয়া, ইরাকে যখন তারা দেশ প্রতিষ্ঠা করলো, তাদের একটা মুদ্রাও চালিয়ে করেছিল, এবং আইসিল নামক একটা বিশাল রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করে ফেলে। সেখান থেকে তারপর কি হলো? আপনারা দেখবেন যে ইউরোপে আরব বংশোদ্ভূত তাদেরকে ইন্টারনেটের মাধ্যমে মাথা ঝালিয়ে ব্রেইন ওয়াশ করে সেখানে লোন উলফ ক্রিয়েট করলো, স্লিপার সেল ক্রিয়েট করলো, এবং সারা ইউরোপে এবং সারা আমেরিকাতে তখন কিন্তু ইসলামিক স্টেটের এই যে প্রবাসী যোদ্ধারা তাদের সেই কাজগুলো করেছে। তো এখন ভবিষ্যতের ইসলামিক স্টেট যদি এই বাংলাদেশ হয়ে যায়, তাদের জন্য ব্যাপক সিকিউরিটি রিস্ক। ভারতের কথা তো বলছি আমরা পার্শ্ববর্তী দেশ হিসেবে, সমগ্র বিশ্বের জন্য সেটা সিকিউরিটি রিস্ক। কারণ সমগ্র বিশ্বে এত সিরিয়ান নেই, সমগ্র বিশ্বে এত ইরাকি নেই, সমগ্র বিশ্বে এত লেবানিজ নেই। আমাদের জনসংখ্যাটা এত বেশি, সিরিয়ার জনসংখ্যা তো খুবই কম, সেখানে 10 মিলিয়ন বা 15 মিলিয়ন মানুষ, আর রেফিউজি হিসেবে আছে সর্বোচ্চ ইউরোপে পাবেন 1 মিলিয়ন, তাই না? আর আমাদের এই মার্কিন ইউকেতে আছে 1 মিলিয়ন মানুষ। এই 1 মিলিয়ন মানুষের পরবর্তী প্রজন্ম যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক শহরেই তো 3 লাখ লোক আছে, 3 লাখ লোক আছে। সুতরাং আমরা ভবিষ্যতে আমাদের দেশটা পৃথিবীর জন্য হুমকি যেন না হয়ে যায়, এটা তো তাদেরও মাথা ব্যথা আছে। 170 মিলিয়ন মানুষের মধ্যে যদি 10%কে আপনি র্যাডিকালাইজ করেন, তাহলে 17 মিলিয়ন। 17 মিলিয়ন মানুষের মধ্যে থেকে যদি 1%কে আপনি আত্মঘাতী জঙ্গিতে পরিণত করেন, তাহলে কি অবস্থাটা হবে? এজন্যই তারা ইউটার্ন নিয়েছে। ইউটার্ন আমি বলবো না তাদের অবস্থান আগে তার পক্ষে ছিল, একটা অংশের ছিল, এবং তারা এখন শঙ্কিত হয়ে রজারকে, খলিলকে ডেকে নিয়ে এসে তারা দেখিয়ে দিয়েছে যে তোমরা যা করছো এটার ভয়াবহ পরিণতি হবে।
সেই হুমকি দিয়েছে বা সেই শঙ্কা জানিয়েছে বা সেই পরিণতির কথা পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে। এটা আমি বলবো ডোনাল্ড ট্রাম্প হতে হবে না, এই বাইডেন যদি জীবিত থাকতেন, উনি তো জীবমৃত, হ্যাঁ জীবমৃত অবস্থায় তিনি প্রধান প্রেসিডেন্ট ছিলেন, এর ফাঁকে দিয়ে তারা কাজটা করে ফেললো। তিনি যদি জীবিত প্রেসিডেন্ট হতেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যদি ওই কমলা হ্যারিসও যদি বিজয়ী হয়ে আসতেন, তিনি তো জীবিত ছিলেন তাই না, তার মতন মৃত ছিলেন না, কোমায় ছিলেন না, তাহলে তিনিও একই কাজ করতেন। তো সেটাই হচ্ছে। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল। ধন্যবাদ দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন।